স্পষ্টবাদী রাজা। একদা এক সময় লাইসেন্ডার নামে এক রাজপুত্র ছিলেন। তিনি পরিচিত ছিলেন তার সততা ও বুদ্ধির জন্য। লাইসেন্ডার মন খুলে কথা বলতেন, মানুষও তাই তাকে ভালোবাসত। সত্যি মহামান্যর আমার টুপিটা দেখে কেমন লাগলো? ওহ, দেখে তো কোনো পাখি আপনার উপরে আক্রমণ করেছে মনে হচ্ছে। মহামান্যর কথা সত্যিই মজাদার। কাউকে তো সত্যি কথা বলতেই হবে, বৃদ্ধ বন্ধু। মহারাজ, আমি আমাদের গার্ডেনের নতুন ডিজাইন বানিয়েছি, একটু দেখুন। অ্যাডমান্ড, অ্যাডমান্ড, দেখে তো মনে হচ্ছে কোনো শিশুর কাজ হবে এটা। সমস্তটাই কেমন প্যাঁচানো প্যাঁচানো, একটু জটিল। আমি ভেবেছিলাম যে এটা দেখে আপনি খুশি হবেন মহাশয়। হয়তো বাগানটা আরো রাজকীয় হওয়া উচিত। যাই হোক, ছাড়ো এসব, তুমি অবশ্যই এটা করতে পারবে। সেই রাতে এডমন্ড ফিরে এলো বেলচা এবং কাটারি নিয়ে। সকালের মধ্যে তার সেই ছেলে মানুষই কারুকার্য আর সে রাখবে না। লর্ড রোজম্যান্ড এখনো আমাদের একটা গান শোনাবেন? লেডি রোজমন্ড, এটা কি ছিল? একটা ব্যালাড? ধন্যবাদ মহামান্য। হ্যাঁ, ভাঙা হৃদয়ের ব্যালেড। এটা নিয়ে আমি কঠোর পরিশ্রম করেছি। সে তো দেখাই যাচ্ছে। তোমার একটু উঁচু জায়গাগুলোতে কাজ করার দরকার আছে। ওপরে একটু কাঁপ ছিল আর কি, বাকি সব ঠিকই ছিল। চিৎকার? সামান্য একটু। সৎ সমালোচকই সঠিক রাস্তা দেখাবে। তারপর রোজামন্ড তার পরের পরিবেশনাগুলো সব বন্ধ করে দিল। তার সুন্দর গলা এরপর আর কেউ শোনেনি, এবং সত্যি কেউ শুনল না। পরের দিন রাজকুমার লাইসেন্ডার তার ঘনিষ্ঠ বন্ধু এবং উপদেশক পেরিগ্রিনের সাথে খাচ্ছিলেন। দুজনেই ছিলেন ছোটবেলার বন্ধু। আজ তো সবাই খুব মজা করেছে, তাই না মহামান্য? আজকালকার সাজানো মেকি সমাজে সত্যি কথা বলার খুব প্রয়োজন। সততার সাথে গ্রহণ করা উচিত। সত্যি। ও, আমি দেখলাম এডমন্ডের নতুন বাগানের নকশা উবে গিয়েছে। মনে হয় ও সত্যিই বুঝেছে ওর আরো পরিশ্রমের দরকার। তুমি দেখো, ও নিশ্চয়ই আরো উন্নতি করবে। এবং তুমি কি আজ লক্ষ্য করলে লেডি রোজমন্ডকে? ভালো হয়েছে এই কথা তুললে। না, ওর কি আরো গান গাওয়া উচিত ছিল? ও দুঃখ প্রকাশ করেছে। তার সাথে ওর শরীরটাও ভালো নেই। খুব খারাপ হয়নি আশা করি? ওর মনটা বেশি খারাপ হয়েছে শরীরের তুলনায়। হে মহারাজ, আমি আপনার জন্য একটা নতুন জিনিস বানিয়ে এনেছি, একটু খেয়ে দেখুন। মজাদার, কিন্তু এটা একটু বেশি সাজানো গোছানো। পেরিগ্রিন সবসময় তার এই বন্ধুর ঠোঁট কাটা অভ্যাসের জন্য বিব্রত থাকলেও বন্ধুর স্বভাব হিসাবেই মেনে নিয়েছিল। ক্যালডোরিয়ার উত্তরপ্রদেশ এখন জলের জন্য অ্যাক্সেস চাইছে। যদি আমরা ওদের সাথে কথা বলে একটা জয়েন্ট কমিশন বসাতে পারি, আমাদের ঝগড়া কিছুটা কমবে। জয়েন্ট কমিশন? ওরা আমাদের বর্ডারে অনেক রকমের সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল, সে কথা মনে নেই? মহামান্য, কূটনৈতিক চাল আমাদের দুপক্ষের জন্যই ভালো হবে। এক পা পেছানোর দরকার হয় অনেক সময়। তো আমাদের চুক্তি, এটাই তোমার সমস্যার সমাধানের পথ? কোনো চুক্তির কথা বলছি না মহামান্য, আমি মধ্যস্থতার কথা বলছি। সংঘাত আমাদের দুটো রাষ্ট্রের জন্যই ক্ষতিকর হতে পারে। এই কারণেই তুমি তোমার জীবনে বেশি দূর এগোতে পারোনি বন্ধু। দূরদৃষ্টিতা ও শিরদাঁড়া নেই তোমার। শুধু আপোষের পর আপোষ করে চলেছ তুমি। আমি শান্তিতে বিশ্বাসী মহামান্য।
বেশ, আমি শক্তিতে বিশ্বাসী। এই আলোচনা এখানেই শেষ। বর্ডারে মিলিটারির সংখ্যা দ্বিগুণ করে দাও। লোরা, তোমাকেই তো আমি খুঁজছিলাম কালকের কাউন্সিল মিটিং এর ব্যাপারে। মহামান্য, আপনি কি লর্ড পেরেগ্রিনকে সকালে দেখেছেন? না, সকালে কি দেখা হয়নি ওর সাথে? ওনার কক্ষগুলি ফাঁকা। ঘোড়ার মালিক বলছেন তার ঘোড়া চলে গেছে। চলে গেছে? চলে গেছে মানে কি? তার ডেস্কে এটা রাখা ছিল। ও কোর্ট ছেড়ে চলে গেছে? ও চাকরি ছেড়ে দিয়েছে? গতকাল কি কিছু ঘটেছিল মহামান্য? শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধুটি আজ তাকে ছেড়ে চলে গেছে। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। এটা তো জঘন্য। ছেলে মানুষই করছে ও। চিঠিতে তো লেখা আছে ওর দরকার কোর্টে ফুরিয়েছে। এটাই তো সে লিখে গেছে। আমাদের 20 বছরের বন্ধুত্ব। আমার ঘোড়া প্রস্তুত করো, আমি তাকে খুঁজে বের করব। মহারাজ, কিন্তু বর্ডারের অবস্থা ভালো নয়। এটাকে আমাকে নিজেকেই ঠিক করতে হবে। ক্ষমা চাইলেই ও আমার কাছে আবার ফিরে আসবে। আজকালকার মানুষ একটু বেশি স্পর্শকাতর। লেডি রোজমান্ড, হঠাৎ দেখা হলো আমাদের। এটা তো অপ্রত্যাশিত ছিল। আমি তো পেরিগ্রিনের খোঁজে বেরিয়েছি। তুমি কি জানো উনি কোথায় আছেন? আমি দেখিনি মহামান্য। তো তুমি এখন সঙ্গীত শিক্ষা দিচ্ছ এই গ্রামের ছেলে মেয়েদেরকে? তারা এই শিল্পকে ভালোবাসে। তো তুমি আমার এরকম সম্মানজনক পদ থেকে পদত্যাগ কেন করলে? আমি এমন শ্রোতাদের দিকে মনোনিবেশ করতে চাই যারা সঙ্গীতের আসল অর্থ বুঝবে। আমি তো বুঝলামই না। তোমার দক্ষতার কদর তো সেখানেও হতো। কি? আমি এটিকে ভিন্ন একটি মূল্যায়ন মনে করি। তোমার উঁচু সুরের সমালোচনার জন্য সত্যিই তুমি ছেড়ে যেতে পারো না? সমালোচনাই তো শিল্পীকে উন্নত করে থাকে। কিছু ভালো সৃষ্টির জন্য উৎসাহের প্রয়োজন হয়। আমাকে ক্ষমা করবেন মহামান্য, আমার স্টুডেন্টসরা অপেক্ষা করছে। অতিরিক্ত সংবেদনশীল মহিলা, আমি তোর ভালোই চেয়েছিলাম। তো ডেরিক, এটা কি তুমি? তুমি এখানে কি করছো? তুমি তো আমার রয়্যাল গার্ড ছিলে। স্যার, ডেরেক ওনার ভয়েস হারিয়েছেন কাজের সময় মহারাজ। ডেরিক লিখলো স্বাগতম মহামান্য। কি করে? ডেরিক লিখলো পুরনো ক্ষত আমি কি করে সেবা করব? আমি পেরিগ্রিনকে খুঁজছি। উনি কি এখান থেকে গেছেন? ডেরিক লিখলো 3 দিন আগে পূর্ব মুখে গেছেন। অবশেষে ডেরিক লিখলো ওনাকে বিব্রত দেখাচ্ছিল। ও একটু বেশি নাটকীয়, ভুল বুঝছে। তুমি আসলে কখন তোমার স্বর হারালে? আমি তোমাকে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে পারি, কিন্তু তুমি হয়তো। ডেরিক লিখলো এই পাহাড়ে আমি ভালো আছি মহামান্য। তোমার সিদ্ধান্তে প্রশ্ন তুলেছি বলে তুমি তোমার চাকরি ছেড়ে দিতে চাও? ডেরিক লিখলো আমার কাজ সেখানে ফুরিয়েছে। আমি শুধুমাত্র একটা ছোট ভুল ধরিয়েছি। যে কোনো কমান্ডার এই ভুলটা শুধরে নিলে সে উন্নতি করত। বেশ, অন্তত তুমি একটা কাজ জুটিয়ে ফেলেছ। আমরা পূর্বে যাব। ডেরিক কিন্তু একজন ভালো যোদ্ধা ছিল মহাশয়। যতদিন না ওর সংবেদনশীলতা কর্তব্যকে ছাপিয়ে গিয়েছিল। মাথায় রাখবে, আমরা ছদ্মবেশে আছি। সম্বোধন করা বন্ধ করবে। তারা একটি রেস্তোরাঁতে ঢুকলো। সেখানে অনেক মানুষ ছিল।
লাইসেন্ডার অবাক হয়ে দেখলেন সেখানে খাবার পরিবেশন করছেন বার্টিম ফ্যামিলি, যারা একসময় প্যালেসে ছিলেন। কোনো ব্যাপার নয়, ভুল তো হতেই পারে। স্বাগতম ভ্রমণকারী। বার্টাম, আপনি? আমি তো ভাবিনি আমি আপনাকে আবার খুঁজে পাবো। মহামান্য, আপনি আপনি এখানে কি করে? আপনি আমার প্যালেস কেন ছেড়ে দিয়েছিলেন? মহাশয়, আগের বসন্তেই ছেড়েছি। যখন ইস্টার্ন ডেলিগেশন এসেছিল সেই ঝামেলার সময়। আমরা এখানে একটু সুন্দর জীবন গড়ে তুলেছি, দয়া করবেন। কিন্তু সেখানে কিছু ভুল হয়েছিল তাই বলেছিলাম। হ্যাঁ, পুরো কোর্ট যখন আমাদেরকে অপমান করলো তারপরেই। এটার তো প্রয়োজন ছিল, ভুল সংশোধনের প্রয়োজন ছিল। 20 বছর কাজ করেছিলাম মহাশয়। মহাশয়, কোনো অভিযোগ ছাড়াই। তোমার শিশুটি এইভাবে আমার দিকে চেয়ে আছে কেন? বাচ্চাদের কথা মনে থাকে স্যার, বিশেষত যখন ক্ষমতাশীল মানুষেরা সেটা বলে। আমি পেরিগ্রিনকে খুঁজছি। এখান থেকে কি উনি গিয়েছেন? দেখে মনে হলো উনি ঠিক ডিসিশন নিয়েছেন। আমাকে জানানোর জন্য ধন্যবাদ। শুনুন বার্ট্রেম, আমার প্রাসাদ একজন দক্ষ খানসামা হারিয়েছে। ওই রাজকুমার কি এখান থেকে চলে গেছে? পেরিগ্রিন একজন দামি মানুষ হয়ে উঠেছেন। ওনার ভাষার প্রতি দক্ষতা অসামান্য। উনি অনুবাদ কক্ষে রয়েছেন। শেষ পর্যন্ত আমায় খুঁজে পেলে তুমি। হ্যাঁ, কিন্তু এটা সহজ ছিল না। এটার তো কোনো দরকারই ছিল না। এত কিছুর পরে তুমি এখানে এভাবে লুকিয়ে থাকতে চাও? আমি লুকিয়ে নেই, তুমি আমাকে ভুল ভাবছো। আমি অনুবাদক। আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে চাই। এটাই আমার বাড়ি লাইসেন্ডার। সত্যি, শুধুমাত্র একটা তর্কের জন্যেই। সেদিন তুমি আমায় যা বলেছো তার জন্য নয় লাইসেন্ডার। এতদিন ধরে তুমি যা করেছো তার প্রতিফলন এটা, আর কিছুই নয়। এত বছর অনেকগুলো ছোট ছোট আঘাত, আমার স্বভাব নিয়ে কথা বলা, আমার পছন্দ নিয়ে খোঁটা দেওয়া, কাউন্সিলকে মানা করা। অনেকেই হয়তো সেটা খেয়াল করেনি, কিন্তু এটা তো শুধুমাত্র আলোচনা দুই বন্ধুর মধ্যে। সত্যি অথবা তোমার সত্যি এটা এতদিন বাদে বলতে পারলাম এটা। আমি বুঝতে পেরেছি। আমি জানি এটাও একটা সমস্যার কারণ। আমি ক্ষমা চাইছি তাহলে মন থেকে, সমস্তটার জন্য। আমি বহুদিন আগে তোমায় ক্ষমা করেছি লাইসেন্ডার। তাহলে তুমি ফিরবে না? তুমিই তো বললে ক্ষমা করাটা মূল বিষয় নয়, বিশ্বাস। এত বছরের পুরনো ক্ষত একদিনের ক্ষমার মলমে সেটা কখনোই ভরতে পারে না। তাহলে তুমি কি করতে বলো আমায়? আমার সততাই কি তাহলে সমস্ত জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে? কৌশল ছাড়া সততা নৃশংস লাইসেন্ডার। কথা তীরের সমান, একবার ছেড়ে গেলে তাকে আর ফেরানো যায় না। তোমার পরামর্শ কিন্তু আমার রাজ্যের দরকার, আমার দরকার। অনেক পরামর্শদাতা আছে সেখানে, তোমার মতো কেউ নেই। এটাও তোমার একটা সমস্যা, তোমার সবার কথা শোনা উচিত। তুমি একদিন সত্যি শুনতে পাবে সব। আমি তোমাকে শোনার চেষ্টা করছি এখন। অপেক্ষা করো। আমি এটা বহুদিন ধরে অনুবাদ করেছি। কাল রাতে আমার এটার শেষ পাতার কাজ শেষ হয়েছে। এর নাম শব্দের ওজন। একদা এক শাসক ছিলেন যার কথা ছিল পাথরের চেয়েও শক্ত। এতে সেই শাসকের গল্প আছে যে শাসক যতবার না ভেবেচিন্তে কথা বলেন তার মুকুট তত ভারী হয়ে ওঠে। প্রথমে এই শাসক সেই বাড়তি ওজনের কথা জানতেই পারেননি। তিনি তার স্বভাব মতোই না ভেবেচিন্তেই কথা বলে চলেছেন এবং ধীরে ধীরে এটা ভারী হতে চলেছে। কিন্তু যখন তিনি বলার চেয়ে শোনায় বেশি মনোযোগী হলেন, তখন তার মুকুটের ভার কমতে শুরু করলো। তুমি সত্যি তাড়াতাড়ি গল্প বুঝে যাও, কিন্তু আমার কথাগুলো একটু ধীরে ধীরে হলেই ভালো হতো।
এই বইটা এটা তোমার জন্য আমার তরফ থেকে। তুমি তাহলে ফিরবে না কখনোই। আমার পথ চলা এখন এখান থেকেই, কিন্তু তোমার পথ শুরু করো তোমার রাজ্য থেকে, হয়তো একজন সম্পূর্ণ নতুন শাসক হিসেবে। কিন্তু কি করে শুরু করব? সোনার মাধ্যমে, শুধু সোনা নয়, সত্যিকারের সোনার মাধ্যমে। রাজ্যে ফিরে আসার পরে লাইসেন্ডার তেমন কোনো আমূল পরিবর্তন কিছুই করল না, কিন্তু সে সোনার অভ্যাস চালু করে দিল এবং অপরকে উৎসাহ দিল তাদের ভুল ধরানোর বদলে। মহারাজ, শোনো এডমান্ড, তোমার গার্ডেনের ডিজাইন। মহারাজ, আমি নতুন ধরনের কিছু ডিজাইন বানিয়েছি এই সিমেট্রিটা করার জন্য। ধন্যবাদ, আমি দেখতে পাচ্ছি তুমি কতটা খেটেছো। তাই নাকি? হ্যাঁ সত্যি, নিশ্চয়ই ভালো হবে এটা। আপনি পছন্দ করেছেন? এডমান্ড, তুমি তো এই ব্যাপারে দক্ষ, আমি তো নই। ধন্যবাদ মহারাজ। মহারাজ, যদি ফসল কাটার আগে আপনি কর আদায় করেন তাহলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। কি বলছো? এ তো হতে পারে না। আমি দুঃখিত, এটা তো ঠিক হয়নি। বলো সাইরাস, আমি কিছু বলার আগে তোমার গ্রামের কি অবস্থা এই মুহূর্তে সেটা জানা দরকার। সেটা কিন্তু আলাদা ছিল মহামান্য। তাই নাকি? আপনি শুনছিলেন, সত্যি শুনছিলেন। চেষ্টা করছি। আমার মুকুটটাও হালকা হচ্ছে। যুবরাজ লাইসেন্ডার তারপর থেকে বিখ্যাত হলেন শুধুমাত্র ঠোঁট কাটা হিসেবে নয়, সবার কথা শোনা রাজা হিসেবেও।